চাঁদনীপুর নামের ছোট গ্রামটা গ্রীষ্মের দাবদাহে যেন আরো নিস্তব্ধ হয়ে পড়েছে। মেঠো পথগুলো ধুলোয় ঢেকে গেছে, আর মাঝে মধ্যে গরুর গাড়ির ঘন্টা কানে পড়ে। গাছের ছায়ায় ঝাঁপিয়ে পড়া ছোটখাটো বাসাবাড়ি, আর মাঝখানে এক পরিত্যক্ত ক্লাব ঘর, যা গ্রামবাসী ঘরজগিনীর কুঠির দোকান বলে ডাকে। এই ক্লাব ঘর একসময় ছিল গ্রামের প্রাণকেন্দ্র। স্থানীয় ছেলেরা আসতো এখানে গ্রাম খেলার জন্য, গপ্প করত। কিন্তু কয়েক বছর আগে এক অদ্ভুত ঘটনার পর থেকে ক্লাব ঘর বন্ধ হয়ে যায়। কেউ আর তাতে যেতে সাহসী পায় না। গল্পে শোনা যায় রাতের আধারে সেখানে ভুতুরে শোরগোল হয়। কারো কারো দেখা মেলে এক ছায়া মূর্তি, কেউ হয়তো বলে এক আত্মার বিচরণ। আজ গ্রীষ্মের উত্তাপে ক্লাব ঘরটা যেন আরও ধুলো মাখা, ফেটে যাওয়া জানালা আর ছেঁড়া পর্দার মধ্যে গা ঢাকা দিয়েছে। 5 জন বন্ধু গাছের নিচে বসে কথা বলছে। সিদ্ধান্ত নিল ক্লাব ঘরটি খুলে নতুন করে তাদের খেলার আসর করবে। তারা জানে না ওই ঘরটি ভূতের গল্প বলে পরিত্যক্ত করে রাখা হয়েছে। এই অন্ধবিশ্বাস তারা কেউই মানতে চায় না। দুপুরের রোদের তাপে মেঠোপথ ম্লান, বাতাসে জমে থাকা ধুলের গন্ধ ছড়াচ্ছে। ক্লাব ঘরের সামনে 5 বন্ধু এসে দাঁড়ায়। এই দেখ তোরা, কতদিন ধরে বন্ধ পড়েছিল ঘরটা, ধুলো একদম অপরিষ্কার হয়ে গেছে। শোনা যায় এখানকার ওই যে আত্মার কথা, যে এখানে মরেছে, ও নাকি এখনো ফিরে আসে। ভূতের গল্প শুনে কি আমরা খেলবো না? আজকের রাতটা হবে সেরা। ভয় কিসের, আমরা তো একসঙ্গে আছি, তাই না? প্রথমে এই ঘরটা ভালো করে পরিষ্কার করি। তারা একযোগে ঘর মোছা শুরু করে। ঘরের ভিতরে দেওয়ালে লেপা পুরনো পোস্টার, বিছানার মতো একটা কাঠের বেঞ্চ ভাঙ্গা, আর ক্যারাম বোর্ডে জমে আছে ধুলোর আস্তরণ। পুরো ঘরটা পরিষ্কার করে তারা সেখান থেকে চলে গেল। মৃদু লাইটের আলোয় ক্লাব ঘরটা ভরে গেল। চারপাশ শান্ত, বাতাসে গরমের সঙ্গে একটা অদ্ভুত শীতলতা বয়ে যায়। তারা ক্যারাম বোর্ড সাজিয়ে বসে গেল। চল, আজ বাজি ধরবো, যে জিতবে সে আজকের রাজা হবে। আমার 500 টাকা বাজি। দেখি ভাগ্য কেমন আছে। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়ায় এখানে স্পন্সার, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্লাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেললেই রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সোনার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। খেলা শুরু হলো। হঠাৎ বাতাস কিছুটা জমাট হয়ে গেল। মৃদু আলোয় ঘরের খুব বেশি দূরে দেখা গেল না, বোঝা গেল না আসলে শব্দটা কিসের। সবাই থমকে গেল। কিছু একটা পড়ে গেল মনে হয়, তোরা শুনতে পেয়েছিস? ভয় কিসের, হয়তো বাতাসে পড়েছে। তুই কি দেখেছিস গুটিগুলো কেমন নিজে নিজেই বোর্ডে সাজানো হয়ে গেল? সাবধান, এখানে কিছু একটা তো আছেই। বুঝতে পারছি না কেমন করে হলো এসব। এখানে থাকার ঠিক হবে না, চল 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 পালাই। ক্যারাম বোর্ডের গুটি একা একাই নড়ে উঠছে। বাতি নিভে যাচ্ছে এবং দূরে কেউ যেন কাঁদছে। 5 বন্ধু দৌড়ে বেরিয়ে আসে ক্লাব ঘর থেকে। বাইরে তখনও গরম বাতাস বইছে, কিন্তু তাদের গায়ে যেন শীতল কোনো হাত ছুঁয়ে গেছে।
তনয়ের ঠোঁট শুকিয়ে গেছে, বিক্রমের কণ্ঠ স্তব্ধ। চল সবাই, আমার কিন্তু ভয় করছে। 5 জন মিলে গ্রামের প্রবীণতম লোক শিবচরণ দাদুর বাড়িতে যায়। তিনি তখন 50 পেরিয়ে 60 ছুঁই ছুঁই। দাদু তখন উঠোনে বসে জল খাচ্ছিল। দাদু থেকে ভারী কণ্ঠে বলল, এই রাত্রিরে তোমরা এখানে? দাদু, কুটির দোকানে আমরা খেলছিলাম, গুটি নিজে নিজেই চলছিল, বাতি নিভে যাচ্ছিল, আর হঠাৎ কান্ডার আওয়াজ ভেসে আসছিল। কেউ ঘরের ভিতর ছিল না, তাহলে এমন কেমন কেন হচ্ছিল? তোমরা ওই ঘরে আবার গেছো? এত বছর পরেও কেউ মানতে চায় না যে ওই ঘর অভিশপ্ত। 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। জয়ন্ত নামের এই গ্রামের একটা ছেলে ছিল, খুব ভালো ক্রাম খেলতো, জিততো বেশিরভাগ সময়। সেদিন সন্ধ্যায়ও ওরা বন্ধুরা মিলে বাজি ধরেছিল। জয়ন্ত জিতে যায়, কিন্তু ওর বন্ধুরা মেনে নিতে পারেনি। বাজি ছিল টাকা পয়সা না, ছিল অপমান আর অহংকারের প্রশ্ন। সেই রাগে তারা ওকে ঘরের ভিতরে আটকে রাখে। মেরে ফেলেছিল? খানিকটা বলা যায় ঠান্ডা মাথায় অনেক মারধর করে এমন ভাবে মেরে ফেলে যাতে ও শাস্তি পায়। সকালে ওর নিথর দেহ পাওয়া যায় টেবিলের পাশে। গলায় দাগ ছিল, কোনো দড়ি নয়, ওটা ছিল আঙ্গুলের চিহ্ন। তারপর থেকে ওটি কুটি ঘরটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে ওটা কি জয়ন্তর আত্মা ছিল? শোনো, আত্মা তখনই বেঁচে থাকে যখন তার মৃত্যু অন্যায়ের দ্বারা হয়। জয়ন্তর আত্মা ওখানে রয়ে গেছে, কারণ অন্যায়ের কারণে ও মারা গেছিল। সবার গা তখন কাঁপছে, শুধু গরমে নয়, ভয়ের ঠান্ডা শীতলতায়। তবে কি আমরা সত্যিটা সবাইকে বলি? তোমরা যদি তার জন্য বিচার চাও, সত্য সবার সামনে আনো, তার নাম উচ্চারণ করো, তবে হয়তো সে শান্তি পাবে। আর যদি না করি? তাহলে ওই ক্লাব ঘরে আর কোনো দিন যেও না, তোমাদের মৃত্যু হবে তাহলে। সন্ধ্যার পর থেকে ক্লাব ঘরের আশপাশটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে পড়েছিল। গ্রীষ্মের রাত, চারপাশ গরম, কেমন যেন দমবন্ধ অবস্থা। সেই পুরনো ঘরজগিনীর কুঠির দোকান, ঘরটা আগের মতোই অন্ধকার আর ধুলোময়। তবে 5 জন যুবক আবারও জড়ো হয়েছে। আজ তারা সবাই চিন্তিত। জয়ন্তর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শোনার পর থেকেই এক অজানা ভয় তাদেরকে ঘিরে রেখেছে। হঠাৎ মিঠুন বলল, আজ আমাদের জানতেই হবে সেই আটটা কি চায়, কিভাবে সে মুক্তি পাবে। তারা ঘরের মধ্যে প্রবেশ করতেই হঠাৎ বাতাস উঠল, হাওয়ায় জানালা দুলতে লাগলো। আর তখনই দরজার পাশে রাখা পুরনো ক্র্যাম্প বোর্ডটা টক করে শব্দ করে উঠল। এইমাত্র বোর্ডটা নিজে থেকে নড়ে উঠল না। কেউ উত্তর দিল না, সবাই বোকার মতো তাকিয়ে আছে। আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ঘরের এক কোণে থেকে ধোঁয়া উঠতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে এক অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ধুলো আর ঘামের গন্ধে ভরা বাতাস যেন জমে গেল। কেউ দম নিচ্ছে না। তার চোখ দুটো যেন গর্তে প্রবেশ করেছে। মুখটা ফ্যাকাশে সাদা, গলায় একটা দাগ, যেন কেউ রশি দিয়ে টেনে ধরেছিল। আর তার ধুতি আর গায়ের জামাতে এখনো রক্তের দাগ। আমায় খেলার বাইরে রেখেছিলি কেন তোরা? আমি খেলতে চাই। বিক্রম ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তনয় চিৎকার করে ওঠে, কিন্তু সাহস করে কাপা গলায় বলতে থাকে, আমাদের ক্ষমা করো, তোমার মুক্তির জন্য আমরা এসেছি। কেউ মনে রাখে না, কেউ বোঝে না। আমি এখানেই মরে পড়েছিলাম, তোমাদের মতোই খেলতে চেয়েছিলাম। শুধু বন্ধুদের বিশ্বাস করেছিলাম। তারা বাজি ছলে আওয়াজ বেড়ে তালা দিয়ে আটকে রেখেছিল, বাইরে তালা লাগিয়ে চলে গেছিল। আমরা ক্ষমা চাইছি, আমাদের একটা সুযোগ দাও, আমরা তোমার মুক্তির ব্যবস্থা করব। তোরা এই ঘর খুলে খুব ভালো করেছিস। আবার খুললি এই ঘর কেন? খেলতে, আনন্দ করতে। আমাদের ক্ষমা করো, আমরা জানতাম না তুমি এটা চাও না। তবে তুমি কি চাও বলো? প্রতিশোধ চাই, আমার প্রতিশোধ। আমি তাদের না মারলে আমার আত্মা শান্ত হবে না।
ভোরের দিকে হালকা আলো ফোটে, কিন্তু ঘরজগিনীর দোকানের ভেতরটা তখনও ধোয়ার মতো দেখা যাচ্ছে। মিঠুন তার কাজ ঝাঁকাচ্ছে বারবার। বিক্রম, ওট ওট, দেখ ও ভোরের আলো ফুটে গেছে, আমাদের কিচ্ছু হয়নি। পলাশ মুখ চাপা দিয়ে বসে পড়ে। শুভর গায়ে কাঁপুনি ধরেছে। শুধু তনয় সবার চেয়ে শান্ত, যেন ধীরে ধীরে কিছু বোঝার চেষ্টা করছে। ও এখনো বেঁচে আছে, কিন্তু দমটা কেমন যেন। চল বেরোয় এখান থেকে, চল। ভোরের হাওয়া তাদের গায়ে এসে লাগে, কিন্তু উঠোনটা থমথমে। বিক্রমের বাড়ির একপাশে ছাউনি দেওয়া বারান্দাটায় চট পেতে শুয়ে আছে বিক্রম। সবাই ওর চারপাশে দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ শুভ বলল, ওর চোখ দুটো দেখেছিস? যেন কারো দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ভর করেছে রে, আমি জীবনে অনেকবার দেখেছি। ও চোখ কিছু বলছে, আর খুব চেনা চেনা লাগছে চোখটা। দাদু, ও জয়ন্ত রাতটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, আমরা অনেক কষ্টে বাড়ি নিয়ে এসেছি ওকে। তা তোরা কিছু জানতে পেরেছিস? জয়ন্তর আত্মা যে তোদের কোনো ক্ষতি করেনি, এটাই সৌভাগ্য। শিবচরণের কথা শেষ হতে না হতেই একটা দীর্ঘশ্বাস ফেলল বিক্রম। সবাই চমকে উঠল। হ্যাঁ বিক্রম, শুনতে পাচ্ছিস? এটা একটা ওঝা ডাকতে হবে পলাশ, এভাবে আর ফেলে রাখা যায় না, একটা ওঝা নিয়ে। তনয় ওঝাকে ডাকতে গেল। বিক্রম একটু ঠোঁট নাড়ল। ওরা ওরা খেলছে, কেউ খেলতে যেতে পারবে না। সবাই বিক্রমের কথা শুনে বুঝলো খুব বেশি ভয় পেয়েছে। পলাশ ফিসফিস করে বলল, কিসের কথা বলছে, কিসের কথা বলছে ও? কেউ কোনো উত্তর দিতে পারল না। কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, বিক্রমের কপালের চুল উড়িয়ে নিল। ঘরজকিনীর দোকান, ওটা একটা খেলার ঘর নয়, ওটা একটা ফাঁদ। বিক্রম হঠাৎ চোখ মিলে তাকায় সবার দিকে, কিন্তু ওর চোখে বিক্রম নেই। সেগুলো লালচে, দৃষ্টি কেমন ফাঁকা। বিক্রম হঠাৎ বলে উঠল, আমার খেলাটা কেউ শেষ করতে দিল না, আমি হারিনি, ওরা মেরেছিল আমাকে 5 জন মিলে, আমি বলিনি। সবার গলা শুকিয়ে যায়। পাশ থেকে শুভ হঠাৎ কাপা গলায় বলে ওঠে, জানতো? তুই জানতো না? বিক্রমের মুখ বিকৃত হয়ে যায়। সে একবার উঠে এসে বসে, যেন তার মধ্যে সে নেই। দরজার বাইরে তখনও ওঝা দাঁড়িয়ে, হাতে ধূপ, কাঁধে বস্তা ঝোলানো। সে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু বিক্রম থামে না। সে তাকায় এক কোণে বসে থাকা বৃদ্ধ রতনের দিকে। একসময় পরিত্যক্ত কুঠি মূলত তার তত্ত্বাবধানে চলত। দোকানের দেখভাল, রাতের আলো, কেরোসিনের স্টোভ, ক্যারামবোর্ড সব কিছু উনি সামলে রাখত। গ্রামের ছেলেরা খেলতে এলে উনি হাসি মুখে চা বা মুড়ি এগিয়ে দিতেন। তুই বল রতন, তুই দেখেছিলি, তুই থামাতে পারতি, কিন্তু তুই কিছু বলিসনি। ওরা আমায় মেরে ফেলে রেখে চলে যায় শুধু একটা খেলায় হেরে যাওয়ার জন্যে। হ্যাঁ, আমি হারিনি, আমাকে ইচ্ছা করে মারা হয়েছিল। রতন উঠে দাঁড়ানোর চেষ্টা করে। হঠাৎ বিক্রম চিৎকার করে ওঠে। জানালার পাশে হাওয়া বইতে থাকে, আর পরের মুহূর্তেই দেখা যায় রতন যেন নিচে থেকে উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছে বাইরের কুঠিরের দিকেই। সবাই পিছু নেয় রতনের। সেই পুরনো ঘরজকিনীর কুঠির দোকানের ভিতর রতন একা প্রবেশ করে। এরপর সে দরজা একাই বন্ধ হয়ে যায়। সেই ঘরের মধ্যে সবাই শুধু একটা শব্দ শুনতে পেল, দেওয়ালে মাথা ঠেকানোর শব্দ। তারপর দরজা খুলে গেল। সবাই ঘরের মধ্য গিয়ে দেখে রতনের নিথর দেহ পড়ে আছে মেঝেতে, মুখে যেন এক ধরনের প্রশান্তি। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমার খেলা শেষ, এবার আমি চলে যাই। ঘর জুড়ে একটানা ধোয়া ঘুরপাক খেতে খেতে জানালার ফাঁক দিয়ে উপারে চলে গেল। সবাই তাকিয়ে, চোখের সামনে সবাই নির্বাক, যেন এমন নিস্তব্ধতা আগে কখনো আসেনি।